প্রত্যেকটি জঙ্গল এক একটি অজানা গল্প বলে, কিন্তু শুধু তাদের যারা শুনতে ভালোবাসে। সান্দাকফু ট্রেকের দ্বিতীয় পর্বে আজ আমরা হেঁটে যাব সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের গভীর অরণ্যের মধ্যে দিয়ে। কিন্তু এটা শুধু একটা ট্রেক নয়, এটা এক অনুসন্ধান। রডোডেন্ড্রনের জঙ্গল, বাঁশের ঝোপ আর কুয়াশায় মোড়া অরণ্যের মাঝে আমরা খুঁজব এই জঙ্গলের বাসিন্দাদের, বন্য প্রাণী, পাহাড়ি রঙিন পাখি, আর যদি ভাগ্য আমাদের সঙ্গ দেয় তাহলে দেখা মিলবে সেই দুর্লভ রেড পান্ডার, এই পাহাড়ি বনের এক নীরব বাসিন্দা। সব মিলিয়ে একটা দারুণ অ্যাডভেঞ্চার হতে চলেছে আজ। আর এই অ্যাডভেঞ্চার আরও বাড়াতে আজ রাতটা আমরা কাটাবো এক রোমাঞ্চকর জায়গায়। তাহলে চলো শহরের কোলাহল ভুলে হারিয়ে যাওয়া যাক এই অপূর্ব অভিযানে। সবাইকে আমার চ্যানেল ওয়াটার বটলস ভ্লগে স্বাগত। আমি সৌরভ, আর সান্দাকফু ট্রেকের দ্বিতীয় পর্বে আজ আমাদের গন্তব্য গাইরিবাস। গুড মর্নিং। আজ 16ই ফেব্রুয়ারি 2026, আর এখন আমি দাঁড়িয়ে রয়েছি টুমলিংয়ের কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে। এখন বাজে সকাল 5:45, সূর্য উদয় হবে তারই ওয়েট করছি। অল্প অল্প আলো দেখা যাচ্ছে। গতকাল আমরা টুমলিংয়ে এসেছিলাম আর একটা রাত এখানেই কাটিয়েছি। সারা রাত এতটা ঠান্ডা ছিল যে ঘাসে যে শিশির পড়ে ভোরের, সেই শিশির অবধি জমে বরফ হয়ে গেছে। ভোরের মৃদু আলোয় অবশেষে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। চারিপাশের ঘন নীরবতা আর হিম শীতল বাতাসের মাঝে আমরা অধীর আগ্রহে দাঁড়িয়ে সূর্যোদয়ের অপেক্ষায়। সূর্যের প্রথম আলোয় পৃথিবী যেন এক নতুন প্রাণ ফিরে পেল। রোদের নরম স্পর্শে চারিদিক ঝলমল করে উঠেছে। বেশ কিছু পাখির ডাক শোনা যাচ্ছে এবার। সূর্যের কিরণে কাঞ্চনজঙ্ঘার চূড়া প্রদীপ্ত সোনালী রঙে সেজে উঠেছে। আমি প্রত্যেকবার সূর্যোদয় দেখি আর প্রত্যেকবারই প্রথমবার মনে হয়। গতকাল মানেভঞ্জন থেকে ল্যান্ড রোভারে করে আমরা টুমলিংয়ে এসে শেরপা পাসাং নামের এই হোমস্টেতে রাত কাটিয়েছি, যার যাবতীয় তথ্য এর আগের পর্বে তোমরা পেয়ে যাবে। টুমলিংয়ে কিন্তু অনেকগুলোই হোমস্টে রয়েছে, কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই শেরপা পাসাং হোমস্টেটা বেশি ভালো লাগলো, কারণ এই হোমস্টেটা অন্য হোমস্টেগুলোর থেকে একটু দূরে, তাই এখানে ভিড়টাও কম, একটুখানি শান্ত পরিবেশ পাওয়া যায়, নিরিবিলি পরিবেশ পাওয়া যায়। আর আমরা যেই রুমে ছিলাম সেই রুমের জানলার থেকেও কিন্তু খুব সুন্দর ভ্যালি ভিউ পাওয়া যায়। যাই হোক, ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বেরোবো। আচ্ছা, ব্রেকফাস্টে কিন্তু 3টে অপশন রয়েছে। এক হচ্ছে ব্রেড অমলেট, আর না হলে এগ ম্যাগি বা এগ ওয়াই, আর রয়েছে রুটি সবজির সাথেও ডিম দেবে, আর সাথে চা। আমি নিলাম এগ ম্যাগি। ট্রেকিং শুরু করার আগে বলে রাখি, তোমরা চাইলে এই সব কটা জায়গা গাড়িতে করেও ঘুরতে পারো। গাড়ি বুক করতে হবে মানেভঞ্জন থেকে। এখানে প্রত্যেকটা জায়গা আর তার গাড়ি ভাড়া দেওয়া রয়েছে। আরও বিস্তারিত জানতে এর আগের পর্বটা দেখে নিও। তো ট্রেকিং শুরু হয়ে গেছে আমাদের। আজকে আমরা টুমলিং থেকে ট্রেক করে যাব গাইরিবাসে, আর আজকে আমরা রয়েছি 3 জন। সূর্য রয়েছে আর এদিকে আছে চন্দন। আর একটা কথা, টুমলিং অবধি মানে মানেভঞ্জন থেকে টুমলিং অবধি যদি তোমরা ট্রেক করে আসো তাহলে কিন্তু উইদাউট গাইড আসতে পারো, বাট আফটার টুমলিং গাইড কম্পালসারি, কারণ ফরেস্ট এরিয়ায় আমরা ঢুকছি, সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্ট। ওখানে যেতে গেলে গাইড নিতেই হবে। আজকে হচ্ছে ইনি আমাদের গাইড। भैया आपका नाम बता दीजिए। मेरा नाम है उमेश। तो उमेश भाई हमारे साथ থাকবেই 3 दिन সান্দাকফু ट्रेक অবধি। हम ट्रैक करते हुए अभी 25 वर्ष हो गया है सिंगलीला में। अच्छा, अभी भी वही काम कर रहा हूँ। भाई लोग बोल रहा है कि आज बर्ड्स देखेंगे बोल रहा है, लेकिन अभी थोड़ी देर के बाद में बर्ड्स निकल सकता है क्योंकि यहाँ ठंडा है ज़्यादा। अच्छा, ठंडा की वजह से थोड़ा रोड में जगह में गर्म वाला जगह में चला जाता है बर्ड्स। अच्छा। और यहाँ बहुत सा 300
50 वैरायटीज मिलता है बर्ड्स, और दार्जिलिंग डिस्ट्रिक्ट भर में आपका 550 बर्ड्स मिलता है यहाँ पर। देखिए आप क्या क्या मिलता है, अभी हम लोग आप लोग को दिखाते रहेंगे। বেসিক্যালি কি হয়, টুমলিং থেকে বেশিরভাগ লোকই কালীপুকুরি অবধি ট্রেক করে, মাঝখানে রয়েছে গাইরিবাস। আমরা সেখানে থাকছি একটাই রিজন, কেন গাইরিবাসে প্রচুর পাখি দেখার সুযোগ রয়েছে, প্লাস ভাগ্যে থাকলে রেড পান্ডাও দেখতে পারবো। দেখা যাক কপালে কি আছে। জঙ্গলে প্রবেশ করার আগেই রাস্তার ধারে একটা লাল ফুলে ভরা রডোডেনড্রন গাছে দেখতে পেলাম এই পাহাড়ি এলাকার এক ছোট্ট বাসিন্দাকে। এটা হলো একটি অরেঞ্জ বেলিড হিমালয়ান স্কুইরেল। গাছে বসে মনের আনন্দে ফুলের পাপড়ি খেয়ে চলেছে। এরা হলো কাঠবিড়ালি পরিবারের সদস্য, কিন্তু সাধারণ কাঠবিড়ালির থেকে আকারে বড় হয়। এদের পেটের রং কমলা হওয়ার কারণেই এদের নাম রাখা হয়েছে অরেঞ্জ বেলিড স্কুইরাল। এবার আমরা প্রবেশ করব সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ভেতরে। এখানে মনে হয় পারমিট করাতে হবে, কি কি লাগছে দেখি। গাড়িতে হোক বা ট্রেকিং, এখানকার স্থানীয় ড্রাইভার বা ট্রেক গাইড সঙ্গে থাকলে তবেই এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের চেকপোস্ট পার করে জঙ্গলে প্রবেশ করার অনুমতি পাবে। প্রমাণ হিসাবে এখানে যে কোনো একজনের ফটো আইডি কপি, সাথে ফোন নাম্বার আর অ্যাড্রেস দিতে হবে। এছাড়াও ফরেস্ট অফিসার জঙ্গলে মেনে চলার জন্য আমাদের কিছু নিয়ম বলে দিলেন। এই যেমন জঙ্গলে ড্রোন ক্যামেরা ব্যবহার করা যাবে না, লাউডস্পিকার বাজানো নিষেধ, ধূমপান করা যাবে না ইত্যাদি। এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে কিন্তু আগে পারমিটের জন্য টাকা দিতে হতো। যতদিন থাকবে পার হেড পার ডে 120 টাকা করে, তারপরে 200 টাকা হয়ে গেছিল সেটা। সেই নিয়ে মনে হয় টুরিস্টরা কমপ্লেন করেছে অনেক, তাই এখন পুরোটাই ফ্রি করে দিয়েছে। একটা টাকাও নিল না, খালি ডিটেলসগুলো নিল, ব্যাস। আমরা এখন জঙ্গলের একদম ভেতর থেকে যাচ্ছি। গাইড দাদা বলল একদম চুপচাপ যেতে, চেল্লামিল্লি করতে না, আর চারিদিকে চোখ রাখতে। প্রচুর পাখি দেখা যেতে পারে, জন্তুর জানোয়ারও দেখা যেতে পারে। দেখা যাক। কিছুটা এগিয়ে সামনেই চোখে পড়ল একটা ব্ল্যাক ফেসড লাফিং থ্রাশ। জঙ্গলের ঝোপে একা একা বসে আরাম করছে, বা হয়তো খাবার খুঁজছে। সামনে গাছের ডালেও একটা বসে আছে, কিন্তু ইনি একা নেই, সাথে এনার সঙ্গী রয়েছে। ব্ল্যাক ফেসড লাফিং থ্রাশ হলো একটি হাই অল্টিটিউড বা উচ্চভূমির পাখি। এদের পূর্ব হিমালয়ে দেখতে পাওয়া যায়। এরপরেই দেখি আকাশে গোল গোল পাক দিচ্ছে দুটো হিমালয়ান গ্রিফেন ভলচার, এই জঙ্গলের সবচেয়ে বড় পাখি। এদের ডানার বিস্তার 8 থেকে 10 ফুটের বেশি হয়ে থাকে। এরা কঠোরভাবে মৃতদেহভোজী। বহু দূর থেকে মৃতদেহ শনাক্ত করার মতো অসাধারণ দৃষ্টিশক্তি এদের। আরও কিছুটা এগিয়ে দেখতে পেলাম ইন্ডিয়া এবং এশিয়ার সব থেকে বুদ্ধিমান পাখি, লার্জ বিল্ড ক্রো, পাতি বাংলায় দাঁড় কাক। এরা কিন্তু সব জায়গায় মানিয়ে চলতে পারে। এদিকে একটা হোয়াইট কলার্ড ব্ল্যাক বার্ড ক্যামেরার ফোকাসে এসেও এলো না। আমি কিন্তু কোনো পেশাদার বা অভিজ্ঞ ভিডিওগ্রাফার নই। চোখের দেখায় যতটা উপভোগ করছি, চেষ্টা করছি তারই কিছুটা তোমাদের সাথে ভাগ করে নেবার। টুমলিং থেকে গাইরিবাসের দূরত্ব 7 কিলোমিটার। গাইরিবাসের উচ্চতা 8600 ফিট, মানে আজ পুরোটাই খাড়া উতরাই পথ দিয়ে নেমে যেতে হবে আমাদের। আমরা এখন চলেছি রডোডেনড্রনের জঙ্গলের মধ্যে দিয়ে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে এই জঙ্গল লাল ফুলে ভরে উঠবে। কিছুটা এগিয়ে একটা খোলা জায়গায় পৌঁছানোর পর জঙ্গলের উপর ধীরে ধীরে মেঘ নেমে এলো। গাছগুলো এবার সাদা কুয়াশার চাদরে ঢেকে যেতে শুরু করেছে। আসলে নিমিষের মধ্যে আবহাওয়া পাল্টে যাওয়ার নামই পাহাড়। পাহাড়ে ট্রেক করার সময় কিন্তু খুব সাবধান। রাস্তার ধারেই, একে তো সরু রাস্তা, তারপর রাস্তার ধারে অনেক গভীর গভীর খাদ রয়েছে। একবার যদি পড়ে যাও একদম পুরো নিচে। এই যে এরকম রাস্তা, আর
এই যে রাস্তার ধারেই এই খাদটা কোথায় শেষ হচ্ছে সেটাও দেখা যাচ্ছে না। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক বেশ কিছু স্তন্যপায়ী প্রাণীর বাসস্থান। ইয়েলো থ্রোটেড মাটন, কমন লেপার্ড, ক্লাউডেড লেপার্ড, হিমালয়ান ব্ল্যাক বেয়ার, বার্কিং ডিয়ার, ওয়াইল্ড বোর আরও অনেক বন্য প্রাণী রয়েছে এই জঙ্গলে। কিন্তু আমরা খুঁজে চলেছি এই জঙ্গলের সবচেয়ে দুর্লভ প্রাণী রেড পান্ডাকে। জঙ্গলের চারিদিকে নজর রেখে এগিয়ে চলেছি আমরা। গাছের পাতা বা ঝোপের আড়াল থেকে কোথাও কোনো রকম শব্দ শুনতে পেলেই আমরা দাঁড়িয়ে পড়ছি, যদি রেড পান্ডা দেখতে পাই। গাড়িতে করে পাহাড়ে ঘোরা আর এইভাবে ট্রেকিং করে পাহাড়ের ভেতরে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এরকম হেঁটে যাওয়া আকাশ পাতাল তফাৎ, আলাদাই এক্সপিরিয়েন্স এটা। সকাল 9:30 ট্রেকটা শুরু করেছিলাম, এখন বাজে 12:30। 12:30 মাত্র 3.5 কিলোমিটার এসছি আমরা, আরও 3.5 কিলোমিটার বাকি। আর এতক্ষণ পরিষ্কার ছিল আকাশ, এবার পুরো রাস্তায় মেঘ ঢুকে গেছে, আর কিছু দেখা যাচ্ছে না, পুরো সাদা। আমরা এবার একটু রেস্ট নিচ্ছি, আর কোথায় বসে আছি একবার দেখো, এই ভিউ। আর এই নিচ থেকে আমরা যাব এবার। ট্রেকিং করার সময় এরকম প্রোটিন বার বা চকলেট অবশ্যই ক্যারি করো, হাঁপিয়ে গেলে একটুখানি বসে খেলে এনার্জি পাওয়া যায়। তার সাথে জল, ওয়াটার বটল খুব ইম্পর্টেন্ট, পারলে জলের মধ্যে একটুখানি গ্লুকন-ডি বা নুন চিনির জল, আমরা যেমন এনার্জি ড্রিঙ্ক নিয়েছি একটা, তো এগুলো ক্যারি করলে একটুখানি এনার্জি পাওয়া যায় আর কি। এবার এই নিচের নামার রাস্তাটা কিন্তু সাংঘাতিক, একদম ঢালু রাস্তা, ক্যামেরায় বোঝা যাচ্ছে না হয়তো। এখান থেকে এবার নামতে হবে। अभी भी कितना किलोमीटर? और 2 किलोमीटर। वाह, एकदम जो टॉप है ना। আচ্ছা, আমরা ওইখানে ছিলাম, ওইখান থেকে এখন এখানে এসছি, আরো 2 কিলোমিটার। এখানে পৌঁছে দেখা হলো একটা ব্লু ফ্রন্টেড রেড স্টার্টের সাথে। রডোডেন্ড্রনের ডালে বসে চারিপাশে নজর রাখছে। গায়ের রংটা কি দারুণ না? এরপর আরো কিছু ছোট ছোট পাখি চোখে পড়েছে, কিন্তু এখন আমাদের পুরো ফোকাস রেড পান্ডার সন্ধানে। কারণ সিঙ্গালীলা ফরেস্টের এই অংশে মানে গাইরিবাস আর কায়াকাটার কাছে সব থেকে বেশি রেড পান্ডা দেখা যায়। এগুলো হচ্ছে সব ব্যাম্বু ট্রি, বাঁশ গাছ, আর এর পাতা খেতেই রেড পান্ডা খুব পছন্দ করে, এর পাতা খেতে আসে, তাই এখানে দেখার চান্সেস রয়েছে। একদম চুপচাপ কথা না বলে যদি যাওয়া যায়, আর সব থেকে বড় যদি ভাগ্যে থাকে, তাহলে দেখা যেতে পারে। পৃথিবীতে 5টি দেশে রেড পান্ডা দেখতে পাওয়া যায়: ইন্ডিয়া, নেপাল, চায়না, ভুটান আর মায়ানমার। এরা আকারে বিড়ালের থেকে একটু বড়, গায়ে লালচে বাদামি রং আর খুবই লাজুক হয়। 2 বছর আগে দার্জিলিংয়ের চিড়িয়াখানায় প্রথম রেড পান্ডা দেখেছিলাম, এটা তারই ভিডিও। কিন্তু এখানে তার দর্শন পাওয়া খুবই কঠিন। সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক মূলত 78.6 স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, আর এই বিশাল জঙ্গলে আজকের দিনে মাত্র 35 থেকে 40টা রেড পান্ডা রয়েছে। সুতরাং এখানে রেড পান্ডা দেখতে আসা অনেকটা খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো। 4টে মানুষ আর 8টা চোখ, অনেকটা সময় ধরে প্রত্যেকটা জায়গায় অপেক্ষা করে খুঁজেছি, কিন্তু রেড পান্ডার কোনো পাত্তা নেই। শুধু রেড পান্ডা দেখার জন্য 4-5 দিন গাইডকে সঙ্গে নিয়ে এই জঙ্গলে ঘুরলে তাহলে একটা সম্ভাবনা থাকে, কিন্তু একদিন খুঁজেই রেড পান্ডার দর্শন পেতে যতটা ভাগ্যের প্রয়োজন, ততটা ভাগ্য অন্তত এইবার আমাদের নেই। রেড পান্ডা তো দেখতে পাইনি, কিছু পাখি আর একটা গরু দেখতে পেয়েছি। যাই হোক, প্রায় পৌঁছে গেছি গাইরিবাস, আর একটুখানি। এই আমরা উপরে রয়েছি, আর ওই যে নিচে ঘরগুলো দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে গাইরিবাস। আর একটু নামতে হবে। পৌঁছে গেছি গাইরিবাস।
এখন বাজে 2:30, 5 ঘন্টা লাগলো ট্রেকটা কমপ্লিট করতে। আর এর থেকেও কম লাগতো, 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে হয়ে যেত। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে কিছু পাখির ছবি তোলার চেষ্টা করেছি, ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, তাই জন্য সময়টা আরও বেশি লেগেছে। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই যে গাড়ি বাসে আমরা এসছি, কোথায় থাকবো রাতে সেটা কিন্তু বুকিং হয়নি। 3টে বাজতে যায়, 2:45 বাজে প্রায়। খাওয়া দাওয়াটা করি, তারপরে দেখছি কোথায় থাকা যায়, খেয়ে নিই আগে। আচ্ছা, এখানে কিন্তু শুধু দুটোই খাবার দোকান রয়েছে, এক হচ্ছে এই ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে, আর একটা হচ্ছে সোলু রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে। দুটোতেই খাবার রেস্টুরেন্ট রয়েছে আর থাকার জায়গাও রয়েছে, হোমস্টেও আছে। আমরা এই সোলু রেস্টুরেন্টটাতেই বসছি, ছোট্টর মধ্যে ভালো লাগছে বেশ দেখতে, লাইট টাইট জ্বলছে। এখানে চিপস রয়েছে, চিপস পেয়ে যাবে, কোল্ড ড্রিঙ্কস আছে, যারা একটু পানীয় পছন্দ করো সেই সবও রয়েছে। আর এখানেও কোল্ড ড্রিঙ্কস আছে, ম্যাগি ওয়াই আছে। আর কি মিলতা হ্যাঁ আন্টি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস রয়েছে, এটা হচ্ছে রডোডেন্ড্রন ওয়াইন আর এটা হচ্ছে কিউই ওয়াইন। আচ্ছা, আর মোমো, চিকেন, চাউমিন সব মিল জায়গা। এই তো এখানে মেনু রয়েছে সোলু রেস্টুরেন্ট, চিকেন মোমো, চিকেন থুকপা, চিকেন চাউমিন, চিকেন ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, চাউমিন, ভেজ মোমো, टी कॉफी सब पावा जावे। इतना छोटा है, क्या नाम है इसका? गुलू। गुलू गुलू छोटा है ना, नाखून निकाला है, गुस्सा हो रहा है शायद। छोटा छोटा नोक। আমরা বাইরেই বসছি, টেবিল পেতে দিয়েছে, চারিদিকে কুয়াশা, ভালো লাগছে বেশ। চা খাই আগে, চাটা খেয়ে তারপরে দেখছি কি খাওয়া যায়। পাহাড়ে এই ঠান্ডায় চা যখন ইচ্ছা দাও। সিম আধার কার্ড দেখা আর কুছ নেই। আচ্ছা, আমি যেখানে বসে রয়েছি মানে দোকানের ঠিক উল্টো দিকেই এসএসবি ক্যাম্প রয়েছে, মানে আর্মি ক্যাম্প রয়েছে, যে ওদিকে ভিডিও করা অ্যালাউ নয়। কিন্তু এখানে এলে মানে গাড়ি বাসে এলেও কিন্তু আর্মিদের যে কোনো একজনের আধার কার্ডের অরিজিনাল বা জেরক্স কপি দেখাতে হবে। আমি মোমো নিলাম, চিকেন মোমো। চিকেন মোমো এখানে রয়েছে 8 পিস চিকেন মোমো 100 টাকা। আর সূর্য আর চন্দন নিল চিকেন চাউমিন 1 প্লেট 150 টাকা। সেই হয়েছে চিকেন মোমোটা, গরম গরম, ঝাল ঝাল চাটনি আর একটুখানি ফ্লাফি, যেরকম টিবেটান মোমো হয় অনেকটা ওরকম। এরা চিকেন চাউমিন খাচ্ছে দেখে এত লোভ লাগলো, আমি 1 প্লেট চিকেন চাউমিন নিলাম, চপস্টিক দিয়ে খাবো, দেখি এভাবে ধরে তো। আমি গাড়ি বাসে রাস্তার পাশে যেই দুটো হোমস্টে রয়েছে, ম্যাগনোলিয়া আর সোলু হোমস্টে, দুটোরই নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা এই দুটোর মধ্যে একটাও হোমস্টেতে থাকছি না, আমরা আজ রাতে থাকবো জিটিএ ট্রেকার্স হাটে। আমরা আজ জঙ্গলকে কাছ থেকে দেখার জন্য এই জিটিএ ট্রেকার্স হাট বা হোমস্টে বেছে নিয়েছিলাম, কিন্তু এখানে এসে যা অভিজ্ঞতা হলো পাহাড়ে এর আগে তা কোনোদিন হয়নি। এই হচ্ছে জিটিএ ট্রেকার্স হাট, আমাদের রুম নাম্বার 1 ওপরে। যাই রুমে, এই সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে যেতে হবে ওপরে। আমরা ছাড়া মনে হয় কেউ নেই এখানে, আমরাই এসছি শুধু। আমাদের রুম নাম্বার হচ্ছে 1, এই হলো রুম নাম্বার 1। এই হচ্ছে রুমগুলোতে ফ্লোর থেকে দেওয়াল, সিলিং পুরোটাই কাঠের। এখানে একটা পুরনো টেবিল চেয়ার, এখানে 2টো বেড আর এখানে একটা বেড দিয়েছে 3 জনের জন্য, ঠিকই আছে। এখানে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, ওয়েস্টার্ন নেই, ইন্ডিয়ান ওয়াশরুম, বেসিন আছে। আর এই সামনে হচ্ছে দরজা, এটা খুললেই ব্যালকনি, আর ব্যালকনি দিয়েই পুরো বাইরে দেখা যায় জঙ্গল। এখন তো কুয়াশা রয়েছে চারিদিকে। এই জিটিএ ট্রেকার্স হাটে আসলাম আমরা কারণ এইটা একদম জঙ্গলের ভেতরে, একটুখানি জঙ্গলের ভেতরের দিকে, তাই এখানে বার্ডিং করার বা রেড পান্ডা সাইটিং এর চান্সেসটা একটু হলেও বেশি ওই বাকি দুটো হোমস্টের থেকে। কিন্তু এখানে অনেকগুলো প্রবলেম রয়েছে, এখানে তেমনভাবে ইলেকট্রিসিটি নেই, একটাই মনে হয় লাইট জ্বলে, চার্জিং এর প্রবলেম রয়েছে। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো এই জায়গাটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য, না হলে আমি রেকমেন্ড করব ওই দুটো হোমস্টেতে থাকতে। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত একটু ফ্রেশ হই, ঠান্ডা লাগছে খুব, জ্যাকেট ফ্যাকেট পরি, তারপরে দেখছি কি করা যায়। এই যে রুমে এই একটা বাল্ব জ্বলছে, এটাই সব।
আর কোনো লাইট নেই, পাখা নেই, পাখা তো দরকার নেই, একটা চার্জিংয়ের জন্য প্লাগ পয়েন্টও নেই, এমনকি ওয়াশরুমেও লাইট কাজ করছে না। অ্যাডভেঞ্চার যখন করছি একটা দিন না হয় একটু ভালোভাবে অ্যাডভেঞ্চার করি আর কি। ঘড়িতে এখন বিকেল 4:30। মেঘ কিছুটা কেটে যাওয়ায় চারিপাশটা এখন অনেকটাই পরিষ্কার দেখা যাচ্ছে। হোমস্টের এই বারান্দা থেকে জঙ্গলের একটা বিস্তৃত দৃশ্য দেখা যায়। এখানে একটা চেয়ার নিয়ে বসে থাকলেই অনেক পাখি দেখতে পাবে। ব্যালকনিতে দাঁড়িয়ে আমরাও কটা চেস্টনাট ক্রাউন আর ব্ল্যাক ফেস্ট লাফিং থ্রাশ দেখতে পেলাম। এরা বেশিরভাগ সময় মাটিতে বা মাটির কাছাকাছি খাবার খোঁজে। এদের প্রধান খাদ্য হলো পোকামাকড়, তবে এরা বুনো স্ট্রবেরি এবং অন্যান্য ফলও খায়। আমরা আজকে যেখানে রয়েছি মানে জিটিএ ট্রেকার্স হাট গাইরিবাস, এর পেছনেই কিন্তু রয়েছে রেড পান্ডা ব্রিডিং সেন্টার। ওই যে পেছনে যে দেখা যাচ্ছে সবুজ টিন দিয়ে ঘেরা এরিয়াটা, ওর ভেতরেই রেড পান্ডার ব্রিডিং করানো হয়। আজ রেড পান্ডা না দেখতে পেয়ে একটু আফসোস তো হচ্ছিল। ঠিক তখনই হোমস্টের সামনে ড্রেন জাতীয় একটা ছোট্ট জলাশয়ের কাছে একটা বার্কিং ডিয়ার দেখতে পেলাম। বিকেলে জল খেতে এসেছিল, আমাদের দেখা মাত্রই জঙ্গলের ঝোপের দিকে পালিয়ে গেল। গাইরিবাসের এই জিটিএ ট্রেকার্স হাটে অনেক সুযোগ সুবিধেই নেই ঠিকই, কিন্তু এই লোকেশন আর এই হোমস্টেটা দেখতে কিন্তু বেশ রোমাঞ্চকর। সন্ধে 6টা বাজে, আমরা এলাম এখানে যে ম্যাগনোলিয়া রেস্টুরেন্ট অ্যান্ড হোমস্টে রয়েছে, ওর নিচে রেস্টুরেন্টে বসে আছি। আমাদের আজকে যে হোমস্টে রয়েছে ওখান থেকে জাস্ট 5 মিনিট লাগে হাঁটতে। এবার আমাদের হোমস্টের যা অবস্থা, ওখানে একটাই খালি লোক রয়েছে আর লোকটাকে খুঁজেও পাচ্ছি না, মাঝে মধ্যেই গায়েব হয়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চার করার ইচ্ছা ছিল, অ্যাডভেঞ্চার তো একদম ফুল দমে হচ্ছে নো ডাউট, কিন্তু এইগুলো সহ্য করতে হবে অ্যাডভেঞ্চার করতে হলে এরকম জায়গায়। এগুলো হচ্ছে অ্যাডভেঞ্চার করার সাইড এফেক্টস। তো এখানে এলাম চা খেতে, এটাও বেশ সুন্দর করে সাজানো, এখানে সবকিছুই পাওয়া যায়, চিকেন মোমো, ম্যাগি, নুডলস, রাইস, টি সবকিছুই রয়েছে এখানে। এছাড়াও কোল্ড ড্রিঙ্কস, চিপস, সব রকম ড্রিঙ্কসও পাওয়া যায়। রাত 9টা অবধি খোলা থাকে রেস্টুরেন্টটা। চা নিচ্ছি, আমরা একটু চা খাচ্ছি। একটা ভাল্লুক যদি এখন বেরিয়ে আসে রে। এই হোমস্টের আশেপাশে এক ফোঁটা আলো নেই, চারিদিকে অন্ধকার জঙ্গল, আর তার মাঝখানে আমরা। এমনকি আমাদের আজকের হোমস্টেতে কোনো ট্রেকার্স বা অন্য কোনো গেস্টও নেই, শুধু আমরা 3 জনই রয়েছি। রাতের ভিউ এখানে যদি একটা ভূতের সিনেমা বানানো যায়, ঠিক আছে, এর থেকে দারুণ লোকেশন আর হয় না। এদিকে 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 গাছপালা আছে তো, আর কিছুই দেখা যাচ্ছে না। ওদিকে কি জ্বালিয়েছে দেখি, গরম জল ননস্টপ জ্বলছে, এখানে বসা গেলে ভালো হতো। তো গরম তো আছে ভাই, ভিতরে হাত ঢুকিয়ে দিচ্ছিস। কিন্তু টুমলিংয়ে যা ঠান্ডা ছিল সেরকম ঠান্ডা নেই, টুমলিংয়ের থেকে ঠান্ডা কম এখানে। আচ্ছা, ওখানে খালি জল গরম হচ্ছে আর উনুন রয়েছে। মেন কিচেনটা মনে হয় এইখানে। এই যে এখানে রান্না বান্না হচ্ছে। খানা বান্না রেডি है খানা? ডিনারের জন্য দাদা এখানে চিকেন বানাচ্ছে, চিকেন হচ্ছে। বাহ, আর এই হচ্ছে কুকরি, गोरखा रेजिमेंट का है सबसे। চায় নেই মিলতা यहाँ पे। আচ্ছা, এখানে কিন্তু প্যাকেজের মধ্যে চা পাওয়া যায়। আমরা তখন ওনাকে দেখতে পাইনি বলে আমরা চলে গেছিলাম ওদিকে। যাই হোক, একটু ঘোরা হয়ে গেল আর কি। আচ্ছা, এই যে গাইরিবাস জিটিএ হোমস্টে, এটা কিন্তু অনলাইন বুক করার চেষ্টা করেছি অনেক, কিন্তু সার্ভার এত প্রবলেম দিচ্ছে, হয়নি। এখানে এসে আমরা ডিরেক্ট বুকিং করে থেকেছি। আমাদের মাথা পিছু নিল 1200 টাকা একদিনের, যার মধ্যে রয়েছে একদিনের থাকা আর খাওয়া দাওয়া। আর খাওয়া দাওয়াটা শুধু ডিনার দিচ্ছে আর পরের দিনের ব্রেকফাস্ট, লাঞ্চ কিন্তু নেই। এবার তোমরা যদি এখানে আসতে চাও তাহলে এসে খোঁজ নিতে পারো ডিরেক্ট। যদি রুম অ্যাভেলেবেল না থাকে তাহলে এখান থেকে 4-5 মিনিট হেঁটেই 2টো হোমস্টে রয়েছে, ওখানে থাকতে পারো। এখানে ইন্টারনেট একদমই নেই, জিও সিম কাজ করছে না। এয়ারটেল রুমের বাইরে বেরোলে একটু আধটু কাজ করছে, না ইন্টারনেট না নেটওয়ার্ক না কিছু। আদিম মানুষের মতো এখানে বসে আমরা 3 জন এখন গল্প করছি। কি হয়েছে, ঠান্ডা লাগছে? হাঁটুতে ব্যথা করছে? সন্ধে 8টা বাজে, ডিনার দিয়ে দিয়েছে। এখানে 7:30টার সময় ডিনার করে নেওয়ার নিয়ম।
আমরা একটু লেট করলাম অ্যাকচুয়ালি, আমাদের তো অভ্যেসটা নেই সেই 8টার সময় ডিনার করে নেওয়ার। বাড়িতে থাকলে 10টা 11টা 12টা বেজে যায় ডিনার করতে করতে। যাই হোক, ডিনারে কি দিয়েছে দেখি। তো এই হচ্ছে ডিনার, ভাত দিয়ে দিয়েছে, ধোয়া উঠছে গরম গরম, সাথে এখানে আছে ডাল, এখানে আলু আর গাজরের একটা সবজি রয়েছে, চিকেন রয়েছে, চিকেন কারি, আর এখানে রয়েছে পাঁপড়, আচার দিয়েছে। আর এখানে আর একটা খুব স্পেশাল জিনিস দিয়েছে, সেটা হচ্ছে ঘি, ইয়াক মিল্কের ঘি, মানে চামড়ি গায়ের দুধের ঘি। আমি প্রথমে ভাত দিয়ে এই ঘিটা ট্রাই করব, এটা কোনোদিন খাইনি, নামছে না, জমে গেছে একবারে ঠান্ডায়। অনেকটা আমরা যেরকম নর্মাল ঘি খাই গরুর দুধের বাড়িতে ওরকমই, কিন্তু এর টেস্টটা আমার একটুখানি লাইট মনে হচ্ছে। বাসমতি চাল দিয়েছে। এবার চিকেনটা খেয়ে দেখি, দেখে তো ভালো লাগছে, কষা কষা করে বানিয়েছে। অনেকটা ভুনা চিকেন খাই অনেকটা ওরকম লাগছে, গ্রেভি রয়েছে, ঝাল ঝাল, ভালো লাগছে। গরম ভাতের সাথে ঠান্ডায় পাহাড়ে যাই খাইয়ে দাও তরকারি ভালো লাগবে, ভেজ হোক বা চিকেন, বেশ ভালো। ডিনার হয়ে গেছে, এবারে রুমে গিয়ে ঘুমাবো, কাল সকাল সকাল উঠবো, উঠে বেরোবো। আপাতত এই অবধি থাক, বাকিটা আবার পরের পর্বে দেখাবো। এই ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, খুব ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হবে খুব শীঘ্রই আমাদের সান্দাকফু সিরিজের 3য় পর্বে। আপাতত গুড নাইট আর বিদায়।